গতদিন বন্ড ভ্যালুয়েশনের কত নাম্বার পর্যন্ত অঙ্ক করা হয়েছে আমাকে একটু বলো। এই যে আমি স্ক্রিনটা শেয়ার করলাম, এর আগের দিন আমরা 6 পর্যন্ত অঙ্ক করেছিলাম। তারপর তোমাদেরকে বোধহয় কাজ দিয়েছিলাম করার জন্য। স্যার 13, 14 SW ছিল। শুধু 13-14টা করা হয়ে গেলেই আমাদের ভ্যালুয়েশন অফ বন্ডটা কমপ্লিট হয়, আমরা YTM শিখতে যেতে পারি। তোমাদের মধ্যে 13 নম্বর অঙ্কটা কি করেছো সাগর? সাগর কি 13 নম্বর অঙ্কটা করেছো? করা হয়নি। মুক্তা করেছো? মুক্তা স্যার আমাকে বলতেছেন? হ্যাঁ তোমাকেই। মুক্তা তো এখন হ্যাঁ তুমিই স্যার আছো। করছি। তুমি 13 নম্বর অঙ্কটা একটু আমাকে দাও। জি স্যার দিতেছি। আলিশা কি অঙ্ক করেছো? আলিশা স্যার আমি গত ক্লাসে ছিলাম না। আচ্ছা আচ্ছা। মাইশা করেছো? মাইশা জি স্যার। তুমি 4 নাম্বারটা দিও, এই 14 নাম্বারটা দিও। আচ্ছা স্যার। তাহলে মুক্তা 13 নাম্বারটা দিক, তুমি 14 নাম্বারটা দাও। আমি এই দুটো অঙ্ক চেক করে আজকে তোমাদেরকে YTMটা শেখাবো। yield to maturity আর yield to call, এই দুটো জিনিস কিভাবে বের করে আমি সেটা শেখাবো। মুক্তা তুমি কি দিয়েছো? দেখো মুক্তা আমাদেরকে অঙ্ক পাঠিয়েছে না, এটা তো মাইশার মনে হয়। এটা কি মাইশার? জি স্যার। আচ্ছা আমি পাঠাইছি স্যার, এইমাত্র পাঠাইলাম। আচ্ছা 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 দুইটা একসাথে হয়ে গেছে স্যার। আচ্ছা দেখতেছি, এই যে তোমারটা। প্রথমে অঙ্ক করেছো তো? জি স্যার। তুমি তাহলে মিলাই নাও। আচ্ছা স্যার। আমরা মুক্তার অঙ্কটা চেক করছি। মুক্তার 13 নম্বরটা দেখবো আগে। দেখো 13 নম্বর অঙ্কটার মধ্যে মুক্তা যে অঙ্কটা করেছে সেখানে দেখছি দেওয়া আছে বন্ডের লিখিত মূল্যটা ছিল 1000 টাকা আর বার্ষিক সুদের পরিমাণটা ছিল 120 টাকা। প্রয়োজনীয় আয়ের হার ছিল তোমার 13.5%। কিন্তু যেহেতু এটা চিরস্থায়ী বন্ড, কোনো ম্যাচুরিটি পিরিয়ড নাই, তাহলে এই বন্ডের ভ্যালুয়েশনের জন্য আমরা ছোট সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ I/R। তার মানে আমরা 120 কে 0.135 দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের অ্যামাউন্টটা চলে আসবে 888.89 প্রায়। হ্যাঁ, মুক্তার এই অঙ্কটা হয়েছে। মুক্তা পারছ? আমি যদি মাইশার 14 নাম্বারটা দেখি, অঙ্কগুলো একদমই কঠিন না, করে রাখো, কাজে দিবে। আমি আগে একটু প্রশ্নটা পড়ে নেই। দেখো 14 নম্বরে বলছে রূপা কোম্পানি দীর্ঘমেয়াদী তহবিলের প্রয়োজন মেটাতে জিরো কুপন বন্ড ইস্যু করেছে। জিরো কুপন বন্ডের সূত্রটা কেমন হয়? জিরো কুপন বন্ডের মূল্যায়ন করার সময় সূত্রটা কেমন হয় আমরা এটা জানি। প্রতিটি বন্ডের লিখিত মূল্য 1000 টাকা। একই ঝুঁকি সম্পন্ন অন্যান্য কোম্পানির প্রয়োজনীয় আয়ের হার 13%। আর রূপা কোম্পানির ইস্যুকৃত বন্ডের মেয়াদকাল 10 বছর বলে দিয়েছে। শুধুমাত্র সুদ হবে না, যেহেতু এটা জিরো কুপন বন্ড, কিন্তু সূত্র আমরা জানি তুমি সর্বোচ্চ কত টাকা দিয়ে বন্ডটি ক্রয় করবে। তার মানে বন্ডের ভ্যালু যত টাকা হবে সর্বোচ্চ তত টাকা দিয়ে আমি বন্ডটা ক্রয় করব।
আর তোমরা উপরের দিকে খেয়াল করো, জিরো কুপন বন্ডের মূল্যায়নের জন্য আমরা যে সূত্রটা লিখেছিলাম এখানে, আরভি বা এমভি যাই বলো ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এটা টু দি পাওয়ার। আমরা এই সূত্রটা ব্যবহার করে কিন্তু আমরা জিরো কুপন বন্ডের মূল্যায়ন করি। সূত্রগুলো আমরা শুরুতেই লিখে নিয়েছি এবং এই সূত্রগুলোই আমরা ইউজ করি। তো চলো আমরা মাইশার করা 14 নম্বর অঙ্কটা, যেটা বন্ড ভ্যালুয়েশনের শেষ অঙ্ক, এর বেশি প্রয়োজন নেই করার, বাকিটা সৃজনশীল থেকে সলভ করবো বা বোর্ড কোশ্চেন সলভ করবো, যখন পরীক্ষা নিব তখন আমরা নিয়ে নিব। তো চলো দেখি ও কিভাবে অঙ্কটা করলো, একটু দেখি। এখানে দেওয়া আছে বন্ডের লিখিত মূল্য এফভি সমান 1000 টাকা। এই বন্ডের লিখিত মূল্য যদি 1000 টাকা হয়, বন্ডের প্রয়োজনীয় আয়ের হার আর দেওয়া আছে 13%, আর এটার মেয়াদকাল এন দেওয়া আছে 10 বছর। পরিশোধ মূল্য আরভি সমান সমান 1000 টাকা। যেহেতু এটা জিরো কুপন বন্ড, তাই আমরা জানি জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য সমান সমান আরভি ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন। শুধু এই সূত্রটা ইউজ করলেই হয়ে যায়। তাহলে দেখো আরভি এর মান 1000 ছিল, ডিভাইডেড বাই 1 প্লাস 0.13 টু দি পাওয়ার 10, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসে। কত টাকা আসে রেজাল্টটা দেখো তো, 294.59। প্রথমে ঠিক আছে তো? তবে আমি সর্বোচ্চ 294.59 টাকা দিয়ে বন্ডটি জি, স্যার। ক্রয় করব। হ্যাঁ হয়েছে। তো তোমরা করে ফেলছো, ভালো হয়েছে। চলো এবার আমরা আজকের পরবর্তী আলোচনাটা দেখি। আমরা আমাদের বন্ডের ভ্যালুয়েশনটা শিখে ফেলছি। বন্ডের মধ্যে এবার একটা ক্যালকুলেশন আমাদের দরকার আছে, সেটা হচ্ছে ইল টু ম্যাচুরিটি, মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার, যেটাকে আমরা বলি ইল টু ম্যাচুরিটি বা মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার। তোমরা একটু দেখো তো ভালো করে। এখানে আমি তোমাদেরকে বন্ডের আয়ের হার বের করার জন্য কয়েকটা জিনিস শেখাতে চাই। যেমন প্রথমে আমরা চলতি ইল বা যেটাকে কারেন্ট ইল বলা হয়, সৃজনশীল প্রশ্নের মধ্যে ওনারা এই জিনিসগুলো চায়। ইল টু ম্যাচুরিটি অর্থাৎ আয়ের হার, বন্ডের মেয়াদ পূর্তি পর্যন্ত বন্ড আমাকে যা যা দিচ্ছে এই সকল কিছুর আয়ের হারকে, মানে এই আয়ের হারটাকে আমরা বলি ইল টু ম্যাচুরিটি বা ম্যাচুরিটি পর্যন্ত আয়ের হার। তোমরা দেখো এখানে আয়ের ধরন, যদি চলতি ইল্ড বের করতে বলে, কারেন্ট ইল্ড যদি বের করতে বলে, তাহলে সূত্র হচ্ছে ইন্টারেস্ট ডিভাইডেড বাই সেলস ভ্যালু ইনটু 100, আই ডিভাইডেড বাই এসভি ইনটু 100। এগুলো খালি মনে রাখতে হবে তোমাদেরকে। সূত্রগুলো খালি একটু আলোচনা করে দিয়েছি এখানে আমি, যে আমাদের ইল টু ম্যাচুরিটি শিখতে গিয়ে আমাদেরকে কি কি শিখতে হবে। তাহলে প্রথমে আমরা চলতি ইল শিখবো, আর চলতি ইল বের করার জন্য সুদ ডিভাইডেড বাই বিক্রয় মূল্য ইনটু 100। এখানে সিওয়াই হচ্ছে বন্ডের চলতি ইল্ড, আই হচ্ছে বার্ষিক সুদের পরিমাণ, আর এসভিটা হচ্ছে আমাদের বন্ডের বাজার মূল্য বা বিক্রয় মূল্য। তো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো এটা হচ্ছে আমাদের চলতি ইল বা কারেন্ট ইল বের করার সূত্র। আর এরপরে দেখো মেয়াদ পূর্তিতে আয়ের হার, যেটাকে আমরা বলি ইল টু ম্যাচুরিটি। আমরা অলরেডি ঋণ মূলধন ব্যয় তোমাদেরকে শিখিয়েছিলাম। মূলধন ব্যয় যে চ্যাপ্টারটা আমি প্রথমে করিয়েছি, সেখানে ঋণ মূলধন ব্যয় শিখিয়েছিলাম। তোমরা একটু খেয়াল করে দেখো তো, ওয়াইটিএম এর এই সূত্রটা একদম ওই সূত্রটার মতো না? খেয়াল করো তো, আই প্লাস আরভি মাইনাস এনএসভি ভাগ এন ডিভাইডেড বাই আরভি প্লাস এনএসভি ভাগ 2 ইনটু 100। দেখো তো এটা ঋণ মূলধন ব্যয়ের সূত্র না? আমরা ঋণ মূলধনের জন্য ব্যয় বের করার জন্য যে সূত্রটা করেছিলাম, এখানে ইল টু ম্যাচুরিটি বা বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার বের করার সূত্রটাও দেখো সেম। এখানে আমি ব্যাখ্যা লিখে দিয়েছি যে ওয়াইটিএম সমান সমান মেয়াদ পূর্তিতে আয়ের হার, আই সমান সমান বার্ষিক সুদের পরিমাণ, আরভিটা হচ্ছে রিডিমেবল ভ্যালু বা পরিশোধ মূল্য, আর এনএসভিটা হচ্ছে বন্ডের বাজার মূল্য বা বিক্রয় মূল্য। আমি এটাকে এমভিও বলতে পারি, যেটাকে ম্যাচুরিটি ভ্যালু বলে বা লিখিত মূল্য, আর এন হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড বা পরিশোধের মেয়াদকাল বা কিস্তির সংখ্যা, যাই বলো। তো এই জিনিসটা কিন্তু আমাদের নতুন নয়। আমি ওয়াইটিএম এর যে সূত্রটা লিখলাম এখানে, এটা কিন্তু নতুন সূত্র নয়, এটা কিন্তু
পুরাতন সূত্র, তোমরা এর আগেই শিখেছো। আর এখানে এনএসভিটা কিভাবে বের করতে হয় সেটাও তোমরা জানো, যে ফ্লোটেশন কস্ট থাকলে সেটা বিক্রয় মূল্য থেকে বাদ দিয়ে দিতে হয়। আমরা এই জিনিসগুলো কিন্তু এখান থেকে শিখেছি, এবং ঠিক যে জিনিস আমরা ঋণ মূলধন ব্যয়ের মধ্যে করেছিলাম, এই ইল্ড টু ম্যাচুরিটি করতে গিয়ে ঠিক সেম জিনিসটাই আমাদের এই অঙ্কেও আসবে। যেহেতু তোমাদের সাথেই আমি ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, তাই এখন আর আমি এটা নিয়ে কোনো আলোচনা করব না, ডাইরেক্ট অঙ্ক করতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তারপর এরপরে আমরা লিখবো ইল্ড টু কল, যেটাকে আমরা ওয়াইটিসি বলি। আসলে ইল্ড টু কল আর ইল্ড টু ম্যাচুরিটির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তোমরা একটু ভালো করে শুনে নাও, কোন একটা বন্ডের ম্যাচুরিটি পিরিয়ডটা হয়তো 10 বছর, কিন্তু কোম্পানি ইচ্ছা করলে ওটাকে 5 বছর পর বা 6 বছর পর বা 4 বছর পর তলব করতে পারে, যে আমাকে এখনই ফেরত দিয়ে যাও, আমি টাকা নিয়ে যাও, ফেরত দিয়ে দাও। দেখো, XYZ কোম্পানি একটা বন্ড ইস্যু করেছে, যে বন্ডের মেয়াদকাল 10 বছর। তার মানে হচ্ছে 10 বছরের মধ্যে তোমার কেউ এই বন্ড কোম্পানিকে ফেরত দিতে পারবে না। 10 বছর পর কোম্পানি ডাকবে, তখন তোমরা এসে ফেরত দিয়ে যাবে। কিন্তু শর্ত রয়েছে, সেটা হলো কোম্পানি চাইলে যে কোনো সময় এই বন্ড তলব করতে পারে। তার মানে যদিও তার মেয়াদকাল 10 বছর, কিন্তু আমি 5 বছর পর তলব করলাম যে আমার বন্ড তোমরা ফেরত দিয়ে দাও, তখন যে কয় বছর পর আমি বন্ডটাকে তলব করব, ওই সময়কালটাকে তখন তলব ইল্ড টু কল বলা হয়, বা তলব পর্যন্ত আয়ের হার, যেটাকে আমরা ওয়াইটিসি বলি। তখন তখন আমাদের ম্যাচুরিটি পিরিয়ড না লিখে এন এর মানটা তখন আমরা তলব কাল পর্যন্ত লিখবো। 10 বছর ম্যাচুরিটি পিরিয়ড না লিখে যদি আমি 5 বছর পর তলব করি, তখন আমরা এন এর মানটা 5 বছর লিখবো। তোমরা কি আমার কথাটা বুঝছো? আর ম্যাচুরিটি ভ্যালু বা আরভি না লিখে তখন আমি ওটাকে সিপি লিখবো। সিপি বলতে আমরা কল প্রাইস বা তলব মূল্যকে বুঝে থাকি। সিপি বলতে আমরা কল প্রাইস বা তলব মূল্য বুঝে থাকি। তোমরা খেয়াল করে দেখো, সূত্র কিন্তু সেম, শুধু আরভি এর জায়গায় সিপি লেখা হয়েছে। সিপি হচ্ছে কল প্রাইস বা কল ভ্যালু, তুমি যাই বলো। এটাকে কেউ কেউ কল প্রাইসও বলে, কেউ কেউ কল ভ্যালুও বলে। তো আমি বলতে চাই যে ওয়াইটিএম আর ওয়াইটিসি আলাদা কোনো কিছু নয়, একই জিনিস। পার্থক্যটা হলো, একটা আমরা ম্যাচুরিটি পিরিয়ড পরেই তার আয়ের হার বের করি, আর একটা আমরা সরাসরি কল যেদিন করা হয় ওই কলের সময়কালের উপর ভিত্তি করে আমরা আয়ের হার বের করি। যদি কলের ভিত্তিতে আয়ের হার করা হয়, তখন তার নাম হয় ওয়াইটিসি, আর যদি ম্যাচুরিটির ভিত্তিতে আয়ের হার বের করা হয়, তখন তার নাম হয় ওয়াইটিএম। তোমরা কি আমার কথাটা বুঝছো সবাই? কিন্তু তোমরা কখনোই ওয়াইটিএম আর ওয়াইটিসি এর সূত্র নিয়ে আলাদা কিছু করবে না, চিন্তা করবে না। সূত্র একই, শুধু ম্যাচুরিটি পিরিয়ড আর কল পিরিয়ড, এই দুটো জিনিসের মধ্যে শুধু পার্থক্য। তো এই জন্য আমি সূত্রগুলো সব লিখে দিলাম। আর এই 3টা সূত্র ছাড়া ইল্ড টু ম্যাচুরিটির অঙ্ক করতে গিয়ে আমাদের আর কোনো কিছুই শিখতে হবে না। তোমরা যারা এখন ক্লাসে উপস্থিত আছো, তারা ইল্ড টু কল আর ইল্ড টু ম্যাচুরিটি, এই দুটো জিনিস শেখার জন্য শুধু এই সূত্রগুলোই খেয়াল করবে। তো আমি এটার পিডিএফ তোমাদেরকে আমি দিয়ে দিব, এটা ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে ইল্ড টু কলের সূত্রের জন্য মুক্তার একটু প্রবলেম হয়ে যায় সূত্রগুলো দেওয়ার জন্য। তো সেই জন্য আমি মুক্তাকে বলছি কি, মুক্তা তুমি একটা স্ক্রিনশট মারো, মুক্তা মারো বা যেই মারো, একজন মারো, এই ইল্ড টু ম্যাচুরিটি সূত্রগুলোর জন্য একটা স্ক্রিনশট মারো, মেরে গ্রুপে দিয়ে দাও, যাতে সূত্রটা তোমাদের কাছে থেকে যায়। আর কোশ্চেনের স্ক্রিনশট তোমরা মারতেও পারো, নাও মারতে পারো, আমি এটা পিডিএফ এমনিতেও দিয়ে দিব। স্ক্রিনশট নেওয়া হয়েছে? জি স্যার। আচ্ছা, যেই নাও গ্রুপে দিয়ে দিও। চলো এবার আমরা অঙ্কটা করব। আমরা প্রথম যে অঙ্কটার মধ্যে গেলাম, মনোযোগ দিয়ে দেখবা কিভাবে অঙ্কগুলো আমাদেরকে করতে হবে, আমি দেখাবো তোমাদেরকে, তোমরাও ঠিক এইভাবে অঙ্কটা করবা। চলো আমি 1 নম্বর অঙ্কটা করার জন্য কপি করে নিয়ে গেলাম নিচে। পরে যারা এসছো আমাকে রোল নাম্বারটা বলো কিন্তু শেষ পর্যন্ত। ছেলেদের মধ্যে যেন কে এসছো? স্যার আমি 406। স্যার 311, 13 আর 14। 311, 313, 314 আর 317। 317 আর 406। জি স্যার 406।
402 আসছে, স্মরণ আসছো? জি স্যার। ঠিক আছে। আরেকজন আসছে তো। কে লিখন আসছে? গ্রুপে মেসেজ দিয়েছে না স্যার, মেয়েদের মধ্যে কেউ আসছে। আচ্ছা তোমরা দেখো তো অঙ্কটা, আমি 1 নম্বর স্যার অঙ্ক দেখো। 309 আছে। ও 309 আসছে। দিয়েছি, লিখছি। তোমরা একটু দেখো, আমি যদি এখন এই অঙ্কটা তোমাদের সঙ্গে সমাধান করি একসাথে, আমি সবসময় ফিনান্সের অঙ্ক সমাধান করার সময় আমি সবসময় লক্ষ্য রাখার চেষ্টা করি যে প্রশ্নের মধ্যে যে ইনফরমেশন গুলো দেয়া আছে সেগুলো সব আমরা চিনি কিনা, সেগুলো সব আমরা ঠিক মতন লিখতে পারছি কিনা, এটার দিকে খেয়াল রাখতে হবে সবসময়। যদি তুমি প্রশ্নে দেওয়া আইটেম গুলোকে চিনতে না পারো, তাহলে কিন্তু তোমার অঙ্ক করতে পারা তোমার জন্য কঠিন হয়ে যাবে। তো চলো আমরা অঙ্কটা স্টার্ট করে দিই। প্রথমেই দেওয়া আছে, সবাই আমার সঙ্গে সঙ্গে করছো তো? দেখো, প্রথমা কোম্পানি 10 বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে, যার লিখিত মূল্য 1000 টাকা। আমরা সাধারণত বন্ডের অঙ্ক করতে গিয়ে লিখিত মূল্যটাকে সবসময় আগে লিখি। দেওয়া আছে বন্ডের লিখিত মূল্য এটাকে আমরা এফভি বলি। চলো লিখে দিই এফভি। বন্ডের লিখিত মূল্য এফভি সমান সমান 1000 টাকা। আমাদের বন্ডের লিখিত মূল্য এফভি সমান সমান 1000 টাকা, আমরা এটা পেয়ে গেলাম। এরপর দেখো আমাদের বলা আছে এবং কুপন রেট বার্ষিক 10%। তাহলে আমরা লিখে দিব বার্ষিক সুদের পরিমাণ বার্ষিক সুদের পরিমাণ আমরা বার্ষিক সুদের পরিমাণটাকে আয় বলি। বার্ষিক সুদের পরিমাণটা হচ্ছে আয় সমান সমান এই যে 1000 টাকাটা আছে আমাদের কাছে, এই 1000 টাকার উপর আমাদেরকে এখন ধরতে হবে কত পার্সেন্ট? 10%। আমরা এটার উপর ধরে দেব 10%, যেহেতু আমাদের সুদের হার 10%। তাহলে দেখো তো আমাদের 10% এর অ্যামাউন্টটা কত আসে? 100 টাকা। তাহলে আমরা সুদের পরিমাণ 100 টাকা পেয়ে গেলাম। প্রশ্নে দেখে দেখে ডাটাগুলো রেডি করো। সুদ বার্ষিক ভিত্তিতে প্রদান করা হয়। বন্ডের বাজার মূল্য 1080 টাকা, এটাই হচ্ছে বিক্রয় মূল্য। এটাকে আমরা এনএসভি বলে দিতে পারি, যেহেতু অন্য কোনো ঘটনা নেই। তাহলে চলো আমরা লিখে ফেলি বন্ডের বাজার মূল্য বন্ডের বাজার মূল্য। দেখো আমরা বাজার মূল্যটাকে এখন সরাসরি এনএসভি লিখে দিতে পারি। এনএসভি সমান সমান দেখো কত টাকা বলা আছে, 1080 টাকা। 1080 টাকা হচ্ছে আমাদের বন্ডের বাজার মূল্য। আর দেখো আমাদের মেয়াদ কালটা কত বলছে, 10 বছর।
আমরা লিখে ফেলি মেয়াদকাল আমরা মেয়াদকালটা বলবো n সমান সমান 10 বছর। মেয়াদকাল n সমান সমান 10 বছর। ওনারা আমাদেরকে বের করতে বলছে মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার। মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার YTM সমান সমান প্রশ্নবোধক চিহ্ন। এটাই এখন আমাদেরকে বের করতে হবে। এটাই আমাদেরকে বের করতে হবে। আর তোমরা যদি এখন এটা বের করতে চাও তাহলে সূত্রটা কি ব্যবহার করবা দেখো, আমরা শিখেছি আমরা জানি এই সূত্রটা এখন আমরা নিয়ে আসবো। বলতো এই সূত্রটা ব্যবহার করবো না আমরা? আমরা এখন এই সূত্রটা ব্যবহার করব। তাহলে চলো আমরা সূত্রটা লিখে ফেলি। আমরা জানি YTM সমান সমান I প্লাস RV মাইনাস NSV ভাগ N ডিভাইডেড বাই RV প্লাস NSV ভাগ 2 ইনটু 100। চলো আমরা এই মানগুলো এখন বসাই দিই যেগুলো আমরা বের করেছি। উপরে যে মানগুলো আমরা লিখেছি সেগুলো এখন আমরা বসাই দিই। দেখো আমাদের আয়ের মানটা কত ছিল? আয়ের মানটা ছিল 100 টাকা। দেখো আমাদের আরভিটা কত ছিল? ও আরভিটা লেখা হয়নি, আরভিটা তো 1000 টাকাই হবে তাই না? পরিশোধ মূল্য পরিশোধ মূল্য আরভি সমান সমান 1000 টাকা। যদি আলাদাভাবে ওনারা আরভি না দিয়ে দেয় তাহলে লিখিত মূল্যটাকে আরভি ধরতে হয়। তাহলে চলো বসাই দেই। আরভিটা হবে 1000 টাকা, আমাদের এনএসভিটা হবে দেওয়া আছে প্রশ্নের মধ্যে $1080 টাকা, আমাদের আরভিটা 1000 টাকার নিচে, আমাদের এনএসভিটা 1080 টাকা, এখানে এন এর মানটা হচ্ছে 10 বছর ইনটু 100। চলো এবার মানগুলো ক্যালকুলেশন করে ফেলি। দেখো তো এখানে 1000 থেকে 1080 বিয়োগ করলে কিন্তু এখানে -80 হয়, আর -80 কে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু -8 হয়।
তাই উপরে আমাদের সংখ্যাটা সবগুলো 100 থেকে কিন্তু -8 হবে। -8 উপরে খালি -8 হবে। আর নিচে 1000 আর 1080 যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু এটা 1040 হয়। তাহলে নিচের সংখ্যাটা হবে হচ্ছে 1040। তাহলে এই হচ্ছে আমাদের বর্তমান ক্যালকুলেশন। এবার বলো তো, এবার ক্যালকুলেশন করলে 100 থেকে 8 বিয়োগ করলে এখানে হবে 92। এখানে 92 ডিভাইড বাই 1040 ইনটু 100। তাহলে বলো তো আমাদের অ্যান্সারটা কত আসে? তাহলে ফাইনালি আমাদের অ্যান্সারটা কত আসে বলো তো? 8.85%। আমরা ক্যালকুলেশনটা করে ফেললাম। মুক্তা, প্রথমা, জি স্যার করতেছি। জি স্যার। এ পর্যন্ত হলো নাকি চলছে এখনো? হলো সবার? জি স্যার শেষ করা। আসছে এটা? হ্যাঁ স্যার। দেখো তো YTM এর দ্বিতীয় অঙ্কটার দিকে তাকাও। আমি খালি অঙ্কটা পড়ছি, তোমরা খালি খেয়াল করবা। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আমি অঙ্কটা পড়ছি। সম্প্রতি মুক্তা কোম্পানি 10 বছর মেয়াদী বন্ড ইস্যু করেছে। এই বন্ডের মেয়াদকালটা কিন্তু 10 বছর ছিল। 10 বছর কিন্তু তার মেয়াদকাল ছিল। যার লিখিত মূল্য 1000 টাকা এবং কুপন রেট বার্ষিক 10% সুদ আমরা আগের মতনই ধরবো 100 টাকা। বন্ডটি 4 বছর পর 1060 টাকা মূল্যে তলব করা হতে পারে। তাহলে 4 বছর পর যদি আমরা তলব করি তাহলে কিন্তু এটাকে আমরা তলব মূল্য বলবো। 1060 টাকা কিন্তু আমরা এখন তলব মূল্য বলবো। তোমরা কি আমার কথা বুঝছো? এটাকে আমরা কল ভ্যালু বা কল প্রাইস বলবো 1060 টাকা। আর মেয়াদকালটাকে এখন আর আমরা 10 বছর লিখবো না। আমরা আমাদের মেয়াদকালটাকে এখন বলবো n = 4 বছর। এই কথাটা কি তোমরা সবাই বুঝতে পারছো যেটা আমি এখন বলছি? বন্ডের বর্তমান বাজার মূল্য 1100 টাকা, এটা হচ্ছে এনএসভি। বন্ডের ইল টু কল কত? ইল টু কল বের করতে বলছে। বলো তো তোমরা কি ইল টু কলের এই 2 নম্বর অঙ্কটা নিজেরা করতে পারবে না? সাউন্ড আসতেছে না কোনো। স্যার পারবো স্যার ইনশাআল্লাহ। করতে পারবে নাকি এটাও আমি করে দেবো বলো? পারবো এটা করতে। স্যার এটা কি ওয়াইটিসি এর সূত্র না? হ্যাঁ, ওয়াইটিসিএ হুম। সূত্র তো একই। কি বলো প্রথমা? হ্যাঁ স্যার পারবো। শুধু ম্যাচুরিটি ভ্যালুটা 10 বছর ব্যবহার না করে, আমরা ম্যাচুরিটি ভ্যালুটা ব্যবহার না করে, আমরা এই কল ম্যাচুরিটি পিরিয়ডটা ব্যবহার না করে
আমরা এই কল পিরিয়ডটা ব্যবহার করছি বলেই এই অঙ্কটার নাম হয়েছে ওয়াইটিসি, তাই না? তাহলে Yes, সেম sir. সূত্রটাই ব্যবহার করব না আমরা? তাহলে চলো 3 নম্বর অঙ্কটা দেখি। উর্মি কোম্পানির বন্ডের সমমূল্য বা লিখিত মূল্য হলো 1000 টাকা এবং কুপন রেট হলো 8%। এটা দিয়ে আমরা সুদ ধরবো। বর্তমানে বন্ডে বিক্রয় হচ্ছে 970 টাকা, এটা হচ্ছে সেলস ভ্যালু এসভি। চলতি ইল্ড কত? এই আমি না চলতি ইল্ডের সূত্র লিখে দিয়েছি। আই, মনে আছে তোমাদের? আই ডিভাইডেড বাই এনএসভি, এই যে এখন আই ডিভাইডেড বাই এনএসভি ইনটু 100, মনে পড়ে চলতি ইল্ডের সূত্র? তোমরা কি চলতি ইল্ডের সূত্রটা দেখেছো? একদম প্রথম এই যে সূত্রটা আমি লিখেছি, তাহলে কি তোমরা এই অঙ্কের এই চলতি ইল্ডটা বের করতে পারবে? এটা কি আমি এখনই করব নাকি তোমরা আমাকে করে দেখাতে পারবে? মাইশা, মাইশা লাইনে নাই? শরণ কি বলো? শরণ, 3 নম্বর অঙ্কটা কি তোমরা করতে পারবে নাকি আমি এখন করে দেব? জি স্যার পারবো। ভেরি গুড। আমরা একটু 4 নম্বর অঙ্কে আসি সবাই। শরণ এয়ারলাইন্স কর্তৃক ইস্যুকৃত বন্ড বাজারে 1080 টাকায় বিক্রি হচ্ছে। এটা হচ্ছে বন্ডের বর্তমান বাজার মূল্য। বন্ডটির অন্যান্য তথ্য নিম্নরূপ। অভিহিত মূল্য মানে ফেস ভ্যালু, অভিহিত মূল্য মানে কিন্তু লিখিত মূল্য, মনে থাকবে? কুপন সুদের হার 10%, এটা দিয়ে আমরা সুদ ধরবো। মেয়াদকাল 10 বছর বলে দিয়েছে। ওনারা প্রথমে প্রশ্ন করেছে বন্ডটির বর্তমান আয়ের হার বা চলতি ইল্ড নির্ণয় করো। তোমরা চলতি ইল্ড বের করবে প্রথমে, তারপরে বন্ডটির মেয়াদ পূর্তিতে আয়ের হার ওয়াইটিএম বের করো। তারপরে প্রথমে বের করতে হবে চলতি ইল্ড, যেটা তোমরা উপরের ওই অঙ্কটা থেকেই শিখেছো, আর এরপর বের করতে হবে ওয়াইটিএম। দুটো জিনিসই বের করতে বলছে। তাহলে বলো তো এই 4 নম্বর অঙ্কের এটাও কি বের করা যাবে না? তোমাদের পারা উচিত না? জি স্যার। শেষ অঙ্ক, 5 নম্বরের শেষ অঙ্কটা দেখো। সাগর কোম্পানি 10 বছর মেয়াদী বন্ড ইস্যু করেছে, যার লিখিত মূল্য 1000 টাকা এবং বার্ষিক কুপন রেট 10%। যে অঙ্কটা আমি এখন করালাম, অঙ্কটা অনেকটা এই অঙ্কটার মতন। সুদ বার্ষিক ভিত্তিতে প্রদান করা হয়। বন্ডটির বর্তমান বাজার মূল্য 1050, এখানে 1080 ছিল, এখানে 1050। মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার কত? তাহলে একটু আগে যে অঙ্কটা তোমাদেরকে এই নিচে করানো হলো, এখানে যে ইনফরমেশন গুলো ব্যবহার করা হয়েছে সব ইনফরমেশনটা একই, শুধু বাজার মূল্যটা 1080 জায়গায় 1050। তাহলে আমি আশাই করতে পারি যে এই অঙ্কটাও তোমরা নিজেরাই আমাকে করে দেখাতে পারবে, পারবে না? তাহলে 2 থেকে 5 পর্যন্ত একটা স্ক্রিনশট নাও। যে কোনো একজন 2 থেকে 5 পর্যন্ত একটা স্ক্রিনশট নাও। 2 থেকে 5 পর্যন্ত একটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট কি নেওয়া হয়েছে? স্ক্রিনশট নেওয়া হয় নাই? জি স্যার। এটা গ্রুপে দিয়ে দিও, বলো 2 থেকে 5 পর্যন্ত হোমওয়ার্ক কি, ঠিক আছে? 2 থেকে 5 পর্যন্ত হোমওয়ার্ক বলে দিও। আজকে এ পর্যন্তই। তোমাদের মধ্যে হাজিরা হয় না এমন কি কেউ আছে? 406 এর হাজিরা হয়েছে, 314 হয়েছে, 403 এর হয়েছে, 326 তো আগেই ছিল, 311 হয়েছে, 406 হয়েছে, 309 হয়েছে, 313 হয়েছে, প্রথমত ছিল শুরু থেকে। তো ঠিক আছে, তোমরা এই কটা অঙ্কই বাসায় কাজ করো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ঠান্ডা অনেক বেশি, তাই না? ঠান্ডা অনেক বেশি, সেই জন্য পড়াশোনা একটু ঢিল গতিতে চলছে নাকি? চলুক।
আল্লাহ হাফেজ।